আমরা দেখি যে এই ধরনের কথা কেমনে বলতে পারবে। এই ধরনের কথা বলতে পারবে ইন দ্য কনটেক্সট অফ পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস, পার্টিকুলার অফ জাজেস, পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট অফ হোয়াট জাজেস। আমাদের দেশে কি পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয় জাজেস? হয় না। The answer is হয় না। পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম আমাদের দেশে নাই। তোমরা বলতে পারো পলিটিক্যাল দুই একজনকে আটকে রাখছে কয়েক বছর ধরে, আটকে রাখছে যে বাতিল করতে পারে নাই। দিন শেষে এত বছর পরে ওদের প্রমোশন সহ অনেকগুলো ক্ষেত্রে তো এটা করে নিজেদের ভিতর নিজেরা রেখে আছে। এটা কখনো সমর্থনযোগ্য না এবং সেই সংখ্যাটা খুব বেশি যে তাও না, খুব নগণ্য। ঠিক আছে, মনে করো 2000 মনে করো 1000 যদি নিয়োগ দিয়ে থাকে ওখানে 30 জন আটকে আছে। ঠিক আছে, কিন্তু বাই ডেফিনিশন আমেরিকার অ্যাপয়েন্টমেন্ট পলিটিক্যাল। বুঝা গেছে? বুঝা গেছে? কারণ সেটা অ্যাপ্রুভ হতে হয় সিনেটে, সেটা অ্যাপ্রুভ হতে হয় সিনেটে। সিনেটে কাদেরকে অ্যাপ্রুভ করবে? সুপ্রিম কোর্টের জাজ। যখন সুপ্রিম কোর্টের জাজরা জাস্টিসরা নিয়োগ করার জন্য প্রক্রিয়া চলে, প্রেসিডেন্ট একজনকে অ্যাপয়েন্টমেন্ট করে, ও শুনানি করে। ওর অতীতের যত লেখালেখি সবগুলো ওরা তুলে আনে, ওরা প্রশ্ন করে আপনি তো এই ব্যাপারে এটা বুঝলেন, এখন আপনার অবগত কি? অনেক সময় এমন থাকে যে সে তখন লিবারাল একটা অপিনিয়ন দিয়েছিল, এখন সে কনজারভেটিভদের কর্তৃক মনোনয়ন পেয়ে গেছে, তখন তাকে কি? অথবা ও কনজারভেটিভই জাজ, কিন্তু এখানে কমিটির মধ্যে তো লিবারালরাও আছে, ও এখানে বলে যে আপনাকে আমরা কেন নিয়োগ দিব, আপনি তো এইসব ব্যাপারে এরকম মতামত রাখেন, যে এইসব ব্যাপারে তো আপনি এরকম মতামত রাখেন, আপনি গেলে তো ফর এক্সাম্পল নারীর স্বাধীনতা এফেক্ট হবে। তখন সে উত্তর দেয় যে না, তখন তো আমি প্রফেসর ছিলাম এবং আমেরিকান সুপ্রিম কোর্টে অনেক প্রফেসরদের সরকার নিয়েছে, রিসার্চ সাবজেক্টে নিয়েছে, তো বলে না তখন তো আমি ছিলাম, তারপর বলে না এটার অবস্থা আমার চেঞ্জ কিন্তু আমার তো কনজারভেটিভদের পুরো পেতে হলে থাকে। তখন সে এমন একটা ব্যালেন্স করে কথা বলে যেখানে গিয়ে তার এই অ্যাপয়েন্টমেন্ট, কিন্তু দিন শেষে সে যদি কনজারভেটিভ প্রেসিডেন্ট এবং কনজারভেটিভ সিনেট কর্তৃক নিয়োজিত হয়, তার একটা কনজারভেটিভ ট্যাগ লেগে যায়, সেই ট্যাগটা হয়তো সারা জীবন সে বহন করে না। রিসার্চ বলছে প্রথম বছর ডেফিনিটলি যে গ্রুপ তাকে নিয়োগ করেছে তার পক্ষে থাকে, দ্বিতীয় বছর আস্তে আস্তে কমতে থাকে, তৃতীয় বছরের পর ওইটা চলে যায়। ও জাজমেন্ট, ও কনজারভেটিভ, ওর জাজমেন্ট পুরো লিবারাল, এরকম আছে, ও লিবারাল ওর জাজমেন্ট কনজারভেটিভ দিকে গেছে, এরকম আছে। কারণ জাজদের কতগুলো নিজস্ব শিক্ষা আছে, জাজদের কতগুলো নিজস্ব ট্রেনিং এবং মেন্টাল সেটআপ আছে, সেই সেটআপে দীর্ঘদিন ধরে তাকে পলিটিক্যাল পার্টিগুলো ধরে রাখতে পারে না। আমেরিকা তো সবকিছু বিষয়ে গবেষণা করে, জাজরা কি জাজমেন্ট দিছে, সেখানে তার অতীতে কি বলেছিল, ওই যে সিনেটের কনভারসেশনের সময় কি বলেছিল, এগুলো আবার এনে দেখা যায় যে গবেষণা হয়েছে, সে গবেষণায় দেখা যায় যে 3 বছর পর্যন্ত মোটামুটি ভাবে একজন জাজ তার নিয়োগকর্তা লয়াল থাকে। বুঝা গেছে? কারণ তখন তো একদম মানে ফ্রেশ নিয়োগ হয়েছে, সবার মাইন্ডের মধ্যে আসলে কি বলেছে কি বলে না। তোমাদেরকে এটাই বলি, তাহলে সুপ্রিম কোর্টের জাজ এবং ফেডারেল জাজরা নিয়োগ পাওয়ার পরে ওটা আবার সিনেটে কনফার্মেশন করতে হবে। সুতরাং এমন কাউকে তারা নিয়েছে যে তার মত, তার পলিসি ইত্যাদিকে তার আইডিওলজি, তার ভ্যালুস গুলোকে নিয়ে। তাহলে বাই ডেফিনিশন আমেরিকাতে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস, এটা মনে রাখবেন। তারপরে জুডিশিয়াল রিভিউ, আরেকটা কি জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউ আর কিছুই নয়, টেস্টিং কনস্টিটিউশনালিটি অফ লেজিসলেশন। একটা লেজিসলেশন যখন পার্লামেন্টে হয়, অনেক সময় সেটাকে চ্যালেঞ্জ করা হয়, হ্যাঁ, কিসের উপর ভিত্তি করে? এটা
করে দেওয়া হয় এবং সেই 1804 সালে মারবারি মেডিসন মামলা এই যে বিশ্ববিখ্যাত একটা ডিসিশন এসেছিল সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট পার্লামেন্ট যতই আইন করুক সেটা কনস্টিটিউশনালিটিকে পরখ করে দেখতে পারে, টেস্ট করে দেখতে পারে। এটা হচ্ছে যে এই এটা বলে জুডিশিয়াল রিভিউ অ্যাজ এ গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন। এই অ্যাজ এ গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন কাকে বলা হয়? সুপ্রিম কোর্ট। কাকে বলা হয়? সুপ্রিম কোর্ট। যদি ইকুয়াল অর্গান পার্লামেন্ট, জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভকে কি বলা হয়? ইকুয়াল অর্গান, পরস্পর সমান, পরস্পর সমান। সিনহা কি হয়েছিল জানো? আমাদের চিফ জাস্টিস সিনহা বলেছিল যে জুডিশিয়াল একটা টাওয়ারকে উদ্বোধন করার সময় সিনহা বলেছিল যে আমি প্রধানমন্ত্রীকে পাশে বসাই রেখে বলেছিলেন যে যদি মানে জুডিশিয়ারির প্রধান হিসেবে আমার মর্যাদা আপনার সমান। এইটা বলেছে কিন্তু এটাই সত্য, তাই না? ইকুয়াল অর্গান কি অর্গান? ইকুয়াল অর্গান। ইকুয়াল অর্গান হইলেও পার্লামেন্টের আইনগুলোকে আবার সুপ্রিম কোর্ট দেখতে পারে, ঠিক আছে, বাতিল করতে পারে, কিন্তু লিমিটেড কনস্টিটিউশনালিটিতে দেখতে পারে, পলিসি বিষয়ে দেখতে পারে না। পলিসি বিষয়ে এটাকে বলা হয় পলিটিক্যাল কোশ্চেন। বলো পলিটিক্যাল কোশ্চেন। আমার একটা লেখা তোমরা আমার নাম আর পলিটিক্যাল কোশ্চেন দিয়ে সার্চ করলে পাবা। এটা হচ্ছে পলিটিক্যাল কোশ্চেন ডক্ট্রিন। কি ডক্ট্রিন? জুডিশিয়ারি কনস্টিটিউশনালিটি দেখতে পারে কিন্তু পলিসি কোশ্চেনে পার্লামেন্ট যেটা বলে সেটাই। সুতরাং আমাদের পার্থক্য করতে হবে কোনটা কনস্টিটিউশনাল কোশ্চেন, কোনটা পলিসি কোশ্চেন বা পলিটিক্যাল কোশ্চেন। যদি এটা পলিসি কোশ্চেন, এটা প্রসিদ্ধ নাম হচ্ছে পলিটিক্যাল কোশ্চেন। যেটা বলতেছিলাম ওখানে কি বলে গেছি জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউ হচ্ছে তাহলে সুপ্রিম কোর্ট চাইলে কি হতে পারে? কোর্ট চাইলে লেজিসলেশন গুলো আবার পাস করে দিতে পারে। তাই এখানেও এসে কি হলো? কোর্ট যেটা বলছে সেটা হচ্ছে না, হচ্ছে। লাস্টলি মাল্টিপ্লিসিটি অফ জুরিসডিকশন। আমেরিকার সিস্টেমে মাল্টিপ্লিসিটি অফ জুরিসডিকশন। আমাদের দেশে ওভারল্যাপিং কোনো জুরিসডিকশন নাই। ওভারল্যাপিং কোনো জুরিসডিকশন নাই যে এই মামলাটা এটা কি ফেডারেল কোর্টে যাবে নাকি এটা স্টেট কোর্টে যাবে, এরকম কোনো ঝামেলা নাই। কারণ আমরা ইউনিটারি ক্যারেক্টার, আমাদের সংবিধানে আমাদের দেশের ক্যারেক্টার হচ্ছে ইউনিটারি, এককেন্দ্রিক। আর যেখানে বহুকেন্দ্রিক যেমন ভারত, রাশিয়া বা ইত্যাদি ইত্যাদি এবং আমেরিকা, ওখানে কি ফেডারেল স্টেট, ওরা হচ্ছে ফেডারেল স্টেট। আবার হচ্ছে ওখানে যে 50টা স্টেট আছে ওগুলোর আলাদা কনস্টিটিউশন আছে, আলাদা সুপ্রিম কোর্ট আছে। কি আছে? আলাদা সুপ্রিম কোর্ট আছে। সেখানে একটা মামলা হলে এগুলো ফেডারেল ক্রাইম বা ফেডারেল জুরিসডিকশন, আর সবগুলো হচ্ছে মানে স্টেট জুরিসডিকশন। স্টেট জুরিসডিকশন ইন্ডিয়াতে যেটা আছে সংবিধান পড়ার সময় তোমরা দেখবে ইন্ডিয়াতে আছে ফেডারেল লিস্ট, কনকারেন্ট লিস্ট আবার কতগুলো আছে। তাহলে তুমি একটা জিনিস দেখো, কনকারেন্ট লিস্ট আছে, কনকারেন্ট লিস্টে থাকলে কি হবে? এর করতে করতে আসলে কোথায় যাবে? এটা একটা প্রশ্ন না? তো সেজন্য দিন শেষে এইগুলো সবকিছুই নির্ধারণ করবে কোর্ট। কার জুরিসডিকশনের পরে কে সিদ্ধান্ত নেয় ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় তার মানে জুডিশিয়ারি হাতে। এবং যেখানে রুল অফ ল থাকবে সেখানে স্বভাবতই জুডিশিয়ারির একটা বড় ধরনের ভুল থাকবে। এই জন্য এই কনটেক্সটে আমেরিকাতে একটা থিওরি তৈরি হয়েছে এবং গভীরভাবে সেই থিওরিটার নাম হচ্ছে রিয়ালিজম। ওরা বলছে রিয়ালিটি থিওরি। এবং সেজন্য এটা যদিও প্রথম শুরু করেছিল জন চিপম্যান, কিন্তু এটা ফ্লারিশ করেছে এবং এখন এই স্কুলকে জানা যায় অলিভার ওয়েন্ডেল হোমসের নামে। এবং অলিভার ওয়েন্ডেল হোমস নিজে একজন জাজ ছিল। অলিভার ওয়েন্ডেল হোমস সে বিখ্যাত একটা কথা বলেছিল। ও বলেছে ব্যাটম্যান কি বলে আমাদের কাছে ল শিখে। ব্যাটম্যান মানে খারাপ মানুষ,
আমাদেরকে ব্যাটম্যান টেস্ট প্রয়োগ করতে হবে। কি টেস্ট? ব্যাটম্যান টেস্ট। ও মূলত জানি অনেকে পড়াশোনা, ও বলছে দিন শেষে আমার বন্ধু ব্যাটম্যান কি বলে সেটাই লয়ের ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে। ব্যাটম্যান যেভাবে চিন্তা করে ও বলবে যে আমি সেভাবে চিন্তা করি। লয়ের ব্যাপারে ব্যাটম্যান আসলে কি চিন্তা করে? তাহলে লয়ের ব্যাপারে ব্যাটম্যান চিন্তা করে যে আমি তো এই মামলার আসামি, আমার ক্ষেত্রে কোন লটা প্রয়োগ হচ্ছে, আমার ক্ষেত্রে কোন লটা প্রয়োগ হচ্ছে, কোন লটা প্রয়োগ হচ্ছে, মানে দিন শেষে আমার বিরুদ্ধে রায়টা জুডিশিয়ারি কোন ল অনুযায়ী, কোন লয়ের কোন ব্যাখ্যা অনুযায়ী দিচ্ছে। হোমস বলছে ও যেভাবে চিন্তা করে আমি সেভাবে চিন্তা করি, কারণ ওইটাই শুধু তার জন্য ল হিসেবে ম্যাটার করে, অন্য কিছু ম্যাটার করে। অর্থাৎ দিন শেষে জুডিশিয়ারি যে সিদ্ধান্তটা দেয় সেটাই আসলে ল, আর কিছু ল বুঝা গেছে। ব্যাটম্যান টেস্ট কি? এখানে ব্যাটম্যান টেস্টের ব্যাপারে আমাদেরকে ও মূল কথা এই বলে দিয়েছে, এটা কি ইংলিশে ও কি বলছে দেখো। Take the fundamental question, what constitutes the law? You will find some text writers telling you that it is a system of reason. অনেকে তোমাদেরকে বলবে যে ল হচ্ছে এক ধরনের রিজনিং এর নাম, এক ধরনের যুক্তির নাম, এভাবে ল আসে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলবে। That it is a deduction from the principles of ethics or admitted action or what not. অথবা সে বলবে এটা এক ধরনের নৈতিকতার নিয়ম, এই নিয়ম ওই নিয়ম, what not, অনেক কথা বলবে তোমাকে, which may or may not coincide with the decision. সেই রিজনটা, সেই কথাটা ডিসিশনের সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে। But if we take the view of our friend the Batman, আমরা যদি আমাদের বন্ধু ব্যাটম্যানের কথা শুনি, মানে মাথায় রাখি, we shall find that he does not care two straws for the action of deduction. সে কোন নীতি থেকে কোন নীতি আসলে এটার ব্যাপারে সে দুই পয়সারও দাম দেয়। But that he does want to know, সে জানতে চায় what Massachusetts or English courts will do in fact. Massachusetts এর একটা কোর্ট বা ইংলিশ কোর্ট কি করবে সেটা সে জানতে চায়। অর্থাৎ এখানে জায়গার নাম বলছে, আমি দুইটা জায়গার নাম বলছি, যে এখানে কোর্ট এখানে কোর্ট ব্যাপারে কি করবে এটা বলতে আছে। I am much of the same mind. হোমস বলছে আমি গ্রহণ করেছি, I am much of the same mind, আমি সেভাবে চিন্তা করি। The prophecies of what the courts will do in fact, কোর্ট কি করতে যাচ্ছে সেটার ব্যাপারে ভবিষ্যৎবাণীটা, and nothing more pretentious, এর চেয়ে বড় কোনো হাইপারবলি বা ও কি মানে নিয়ম কানুন এগুলো না। আর what I mean by that, the prophecies of what the judge is going to do. And the lawyer কাছে আসলে মক্কেলকে আমরা কি বলি? মক্কেল বলতে আমি মামলা জিতব। মক্কেল কি বলে যে আমাদের এই ঘটনা, আমি এই মামলাটা করতে চাই, আমি কি জিতব, আমি যে এত বছর ধরে টাকা খরচ করবো আমি কি জিতব। ভালো লয়ার কি বলে একজন বলছে যে আমার মামলা চলবে, তো লয়ার বলছে চলবে, তো পরে তার ফাঁসি হয়ে গেল। তখন বলছে আমি বলছিলাম চলবে, বলছে আমি তো বলছি চলবে, জন্য এত বছর চলছে, ঠিক আছে। কিন্তু ভালো লয়ার কি করবে? ভালো লয়ার বলবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, তবে দিন শেষে প্রত্যেকটা মামলা কেন, কারণ এখানে দুই ধরনের পসিবিলিটি থাকে, এই খালাস পাওয়ার পসিবিলিটি থাকে, শাস্তি হওয়ার পসিবিলিটি থাকে, আবার শাস্তির মধ্যে বেশিরভাগ কম শাস্তি হওয়ার সম্ভাবনা থাকে, ইত্যাদি বিভিন্ন ধরনের পসিবিলিটি থাকে। তখন একজন ভালো লয়ারের এথিক্স হচ্ছে, কারণ কখনোই যদি তুমি বলে দাও যে অবশ্যই পাবা, এবং সেই অবশ্যইটা সার্টেন করার জন্য তুমি যে কিসের মানে আশ্রয় নিবা,
জাজকে ঘুষ দিবা অবশ্যই ওটা ইনস্টল করার জন্য, কিন্তু সেটা কোনো সুযোগ না। কেমন? অনেকে বলে যে আপনার স্টুডেন্টরাও তো এই প্র্যাকটিস গুলো করে বোর্ডে গিয়ে, তো আমরা তো কোনো বলি না ওরা কেন করে, ওরা তাই না? তো আমরা ওখানকার পরিবেশ সুন্দর না করে, মানে ওটাকে রিফর্ম না করে আমরা নিজেরাই রিফর্ম করে যাই, তাই না? কি ভালোভাবে ওখানে গিয়ে আমরা কিভাবে রিফর্ম করি? আমরা তো একটু কিছুই শিখাই না যেগুলো ওখানে কোর্টে করে, কিন্তু দিন শেষে ওখানে গেলে এরকম হয়ে যায় কেন? ওদেরকে কেন পরিবর্তন করতে পারে না? There is a big question. তাহলে ব্যাডমিন্টন সূচক এখানে আমি বলছি যে কয়েকটা জিনিসকে চ্যালেঞ্জ করে এই তুমি যদি এটা গভীরভাবে চিন্তা করো, কয়েকটা বিষয়কে চ্যালেঞ্জ করে। এক, নিউট্রালিটি, দুই, conceptualism, three, certainty, four, sufficiency, and law की এটা বুঝাতে গিয়ে রিয়ালিস্ট রাইটাররা যে কথাগুলো আমাদের বলেছে তার মধ্যে এই বিষয়গুলো উঠে আসে। এর মধ্যে গ্রে কি বলছে? গ্রে বলছে পার্সোনাল ভিউ অফ দ্য জাজেস প্লে এ রোল, রাইট? পার্সোনাল ভিউ অফ দ্য জাজেস plays a role in the decision making. Personal value of the judges plays a role. বুঝছো না? পলিটিক্যাল, সোশ্যাল ইত্যাদি ভিউ যেগুলো আছে, রাইট? যাদের যে ফিলোসফিক্যাল স্ট্যান্ড পয়েন্ট, তার যে মোরাল ভ্যালুজ, তার যে আপব্রিঙ্গিং, তার যে থিঙ্কিং about the law, about the society, about the state, এগুলো জাজমেন্টে রিফ্লেক্ট করে। চিপম্যান গ্রেড বলছে জাজের পলিটিক্যাল ভিউ ডিসিশন মেকিং এ একটা রোল প্লে করে। তোমরা বুঝতে পারছো? চিপম্যান গ্রেড বলছে জাজের নিজস্ব মূল্যবোধ, তাহলে নিজস্ব মূল্যবোধ যেখানে কাজ করে সেখানে কি কাজ করে না? কি কাজ করে না? জাজের মূল্যবোধ ডিসিশন মেকিং কাজ করে, তার মানে কি কাজ করে না? তার মানে কি কাজ করে না? লেজিসলেশন কাজ করে। তার মানে কি কাজ করে না? লেজিসলেশন। অর্থাৎ সে জাজমেন্ট লেখার সময় তার মনের মধ্যে তার পলিটিক্যাল ভিউ কাজ করে। ও বলছে এটাই বাস্তব কথা। ও বলছে সে যদি লিবারাল হয়, রাইট লিবারাল; সে যদি কনজারভেটিভ হয়, রাইট কনজারভেটিভ। ও বলছে এটাই বাস্তব, এটাই তাহলে ল কই? এই তাহলে ল কই? এই তাহলে ল কই? ল আছে? ওইটাই আছে। এই ওইটাই শুনো বুঝাই বলি, এই শুনো বুঝাই বলি। এরিস্টোক্রেটিক ফ্যামিলি থেকে উঠে আসা একজন স্টুডেন্ট, স্টুডেন্ট না, এরিস্টোক্রেটিক ফ্যামিলি থেকে উঠে আসা কনজারভেটিভ থিঙ্কার ভার্সেস অত্যন্ত সাদামাটা পরিবার থেকে উঠে আসা, স্ট্রাগল করা, মানুষের দুঃখ কষ্ট দেখে বড় হওয়া একজন লিবারাল বা প্রগ্রেসিভ জাজ। তাদের রাইট এক হবে? মোর প্রশ্ন, তাদের রাইট এক হবে? একজন লেবারের পরিবার থেকে উঠে আসা বড় থিঙ্কার বা দলিতের থেকে উঠে আসা একজন বড় থিঙ্কার আমাদের কাছে খুব ভালো উদাহরণ আছে। ইন্ডিয়ার কনস্টিটিউশন, নজরুল, আম্বেদকর, বিআর আম্বেদকর, বিআর
আম্বেদকর। দলিত, এই ইন্ডিয়ার কনস্টিটিউশন, ইকুয়ালিটি, জাস্টিস, যেমন ডিগনিটি, এগুলোর উপর অনেক বেশি এমফাসিস দিয়েছে, কারণ এটা আম্বেদকরের হাতে রচিত হয়েছে। যে দেশ লক্ষ লক্ষ বছর ধরে সতীদাহ প্রথা থেকে শুরু করে অচ্যুত ইত্যাদিকে প্র্যাকটিস করেছে, এই যে আনটাচেবিলিটিকে প্র্যাকটিস করেছে, সেই দেশের কনস্টিটিউশন বানানোর জন্য যে আম্বেদকরকে ট্রাস্ট করেছে, এটা কত বড় রেভলিউশন তুমি চিন্তা করতে পারো? আর আমাদের সংবিধান রচিত হয়েছে কামাল হোসেন আরাফাত, যে একজন অ্যারিস্টোক্র্যাট, যে অক্সফোর্ডে লেখাপড়া করে, তার পুরো আপব্রিঙ্গিং হচ্ছে, কিন্তু আবার তার রাজনীতির সে যাদেরকে আদর্শ মেনেছে তাদের আবার স্ট্রাগলে একটা ইয়ে আছে। কিন্তু আম্বেদকর যেটা অ্যাচিভ করতে পারছে ইন্ডিয়ার জন্য, বাংলাদেশের জন্য আরো বেশি ডিপে গিয়ে বাংলাদেশের সোসাইটিকে বুঝে যদি কেউ এটা বানাতো, ইন্ডিয়ার কনস্টিটিউশন বহু নকল করার, নকল করবো না, বহু ইমিটেট করার এক ধরনের প্রবণতার চেয়ে বাইরে গিয়ে যদি করতে পারতো আরো বেশি সুন্দর হতো, এরকম সন্দেহ নেই। কিন্তু তথাপি মাত্র 153টা আর্টিকেলের মধ্যে এত অসাধারণ একটা কনস্টিটিউশন, বাংলাদেশের কনস্টিটিউশন ওয়াজ রিমার্কেবল যখন 1971 সালে হয়েছে। কারণ তুমি চিন্তা করো, এটা কিন্তু 14 নভেম্বর হয়ে গেছে, পাস হয়ে গেছে, শুরু করেছিল তো অনেক পরে, মাত্র 3-4 মাসের মধ্যে এটা হয়ে গেছে, যেখানে পাকিস্তান একটা কনস্টিটিউশন বানাতেই পারলো না তার জীবন দশা। মানে ইউনাইটেড পাকিস্তান যতদিন ছিল ততদিন ইউনাইটেড পাকিস্তান কোনো কনস্টিটিউশন ছিল না, 24 বছরও কোনো কনস্টিটিউশন ছিল না। তো সেখানে এটা নট এ মিন অ্যাচিভমেন্ট, ছোট কোনো অ্যাচিভমেন্ট। তারপর আমি যেটা বলছিলাম যে একজন এখানে বলছে, একটা উদাহরণ দিয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে যাব, আমি ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে রায় দিব, নাকি আমি ওয়ার্কারের পক্ষে রায় দিব? মানে হচ্ছে যে এই নাকি প্লেইন্টিফের পক্ষে রায় দিব? ও বলছে একজন জাজ তার মেন্টাল ফ্রেমওয়ার্কিং হচ্ছে বড় বড় কোম্পানির, সে কখনোই ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে রায় যাবে না, তুমি যতই লড়ে, মানে গেলেও মানে একেবারে না, হাতে একটুখানি বেনিফিট উঠে, বুঝতে পারছো? সে সবসময় মনে করো দরিদ্র মানুষের প্রতি এমপ্যাথেটিক, তার সাথে যে কারো যে কোনো কোম্পানির যে কোনো, যদিও সে রাইটও থাকে তার রাইট হবে। তাহলে এই যে অবস্থা, ও বলছে এই অবস্থা বোঝাচ্ছে আমাদেরকে কি, এই অবস্থা আমাদেরকে বোঝাচ্ছে কি, যে ল আসলে কাজ করে না, কিন্তু সেটা আইডিওলজিতে কাজ করে। আচ্ছা, এই কথাটা স্টেটমেন্ট ক্রিয়েট করছে। হোমস কি বলছে? ওই হোমস কি বলছে এটা একটু আগে বলছি যে ল কি সিস্টেম অফ রিজন, ল কি ডিডাকশন ফ্রম প্রিন্সিপাল কিনা, ও বলছে এগুলো কনসেপচুয়ালিটি, এগুলো বাদ দাও। এই বলছে সে বলছে বড় বড় তিন কথা, এগুলো বাদ দাও, আমাদেরকে চিন্তা করতে হবে যে দিন শেষে ল কনসেপ্ট থেকে ল এর বাস্তবতা হচ্ছে কি, ওই ব্যাটম্যান কি বলে সেটা, ব্যাটম্যান কি বলে সেটা। এরপরে জেরুম ফ্রাঙ্ক আরেকজন রাইটার, ও বলছে ল সার্টেন না, ল আমরা আগে থেকে কি জানি, ল ইজ ফিক্স, ল ইজ ফিক্স, আইন যেটা বলে সেটা, এখান থেকে বাইরে যাওয়া যাবে না, যেন ল থেকে নির্দিষ্ট, যেরকম ফ্রাঙ্ক বলে ল নির্দিষ্ট, এখানে 100 ধরনের পসিবিলিটি আছে, এখানে ইন্টারপ্রিটেশনের 100 ধরনের পসিবিলিটি। প্রথমে তো কোন লটা অ্যাপ্লিকেবল এটা নিয়ে দ্বন্দ্ব, কে বলছে এই এই মামলাটা এই ল এর আন্ডারে আসে, আর কে বলছে না ওই ল এর আন্ডারে আসবে না, এই ল এর আন্ডারে আসবে। আচ্ছা, একটা ল এর ব্যাপারে যখন একমত হয়েছে তখন হচ্ছে এই প্রভিশন অনুযায়ী হবে নাকি ওই প্রভিশন অনুযায়ী হবে, একটা আছে রুল আর একটা আছে এক্সেপশন, একজন বলছে এটা রুলের মধ্যে আছে, আরেকজন বলছে এটা এক্সেপশন রুল। আচ্ছা ঠিক আছে, রাজি হলাম যে এক্সেপশন মধ্যে আছে। এক্সেপশনের 100 ধরনের ব্যাখ্যা হতে পারে, 5 ধরনের ধরো, 5 ধরনের ব্যাখ্যা হতে পারে, A B C D E, আমরা বললাম যে ইটা নিব, তাহলে আচ্ছা একটা, তাহলে এই যে এতগুলো অপশনের মধ্যে ইটা যে অ্যাপ্লাই হবে,
এটা কি সার্টেনটিকে বোঝায় নাকি আনসার্টেনটিকে বোঝায়? এটা ছিল, এটা তো মেক সেন্স করে কিছুটা, তাই না? যে দিন শেষে ল সার্টেন না দেখতেছি, আমরা তো আগে মনে করতাম যে ল এই একটা সুনির্দিষ্ট, সেই সুনির্দিষ্টটার বাইরে করতে গিয়ে আমাদের অনেক অনির্দিষ্টতা তৈরি হচ্ছে। লাস্টলি লেভেলিং আর লিবারেটর সে বলছে যে ল ইজ নট সাফিসিয়েন্ট। ও বলছে সমাজ সব সময় আইনের থেকে এগিয়ে থাকে, আইন যেখানে থাকে সমাজ তার চেয়ে অনেক এগিয়ে গেছে। সমাজের পেছনে আইনকে ধরে যখনই আমি রায় দিতে গেছি দেখছি যে এই ল সমাজের সাথে ফিট করে না, তাহলে ল দিয়ে আমি রায় দিতে পারছি না, আমি বাস্তবতা থেকে রায় দিতে পারছি। আমরা বলছি না যে ল কখন তৈরি করে সুপ্রিম কোর্ট, যখন দেখা যায় যে ল সাফিসিয়েন্ট না তখন ল তৈরি করে। তাহলে ল যদি দিন শেষে তৈরি করতে হলো তাহলে ল এর দরকার নেই, বাস্তবতা অনুযায়ী আমি রায় দিতে পারছি, দিন শেষে কোর্ট যেটা বলছে তো ল হয়ে যাচ্ছে। এই কথাগুলো বলে সবকিছু সঠিক, কিন্তু এটা পূর্ণভাবে সঠিক কিনা আমরা একটু পরে দেখব। তাহলে এই স্কুলের ভালো দিকগুলো এখান থেকে আমরা খুঁজে বের করতে পারি। এই স্কুলের ভালো দিকগুলো যা কিছু ওরা বলেছে সবকিছু ছিল। এক, দুই নম্বর ল ইন বুক এন্ড ল ইন অ্যাকশনের মধ্যে যে পার্থক্য আছে এটা আমাদের বুঝাচ্ছে। বইয়ের মধ্যে যে ল আছে আর প্রকৃতপক্ষে যেটা বাস্তবে হয় সেটার মধ্যে পার্থক্য আছে, এটা আমাদের বলে। আর কি highlights the creative role of the judges. জাজরা যে ক্রিয়েটিভ রোল প্লে করতে পারে রায় দেওয়ার সময়, এদিকে যেতে পারে ওদিকে যাওয়ার সুযোগ আছে। ল যেটাই হোক, ওই যে তোমাদেরকে বলেছিলাম যে হিটলারের যুগেও ল যেটাই হোক একজন জাজের ওই ক্যাপাসিটি আছে ওইটাকে অন্তত মাইন্ড করে দেওয়া, ওই খারাপ লটাকে একটুখানি ভালো প্রয়োগ করা অথবা ভালো লকে আরো বেশি ভালোভাবে প্রয়োগ করা, এই সুযোগ তো আছে। কলম যখন আমার হাতে আছে তখন আমি তো সেটা করতে পারি। এখানে ক্রিয়েটিভ রুল অফ দ্য জাজেস মানে জাজ যে একটা ল বানাতে পারে এটা তো আমাদেরকে পুরো স্কুল বুঝিয়েছে। এবং সোশিওলজিক্যাল তারপর ফিলোসফিক্যাল বিভিন্ন ভালো জিনিস যে জাজ সাহেব তার রায়ের মাধ্যমে নিয়ে আসতে পারে না, এখানে স্কুল রাখছে না, এই জিনিসটা এই স্কুলটাকে রাখছে। এবং এই জন্য ভবিষ্যতে সোশিওলজিক্যাল স্কুল তৈরির ক্ষেত্রে এই লিটারেচারটা সোশিওলজিক্যাল স্কুলকে এটার আগে নাকি পড়ে একটুখানি পড়ে, তাও আমেরিকার একটা স্কুল, ওই যে কে রস্কো দিন রস্কো পাউন্ডের যে স্কুল, এটা কিন্তু এর পড়ে। কারণ এখান থেকেও তারা কিছুটা ইয়ে পেয়েছে যে ল ব্যাপারে তো তাহলে অ্যাডাপ্ট করা যায়, ল তো ফিক্স না, এটাকে কিছুখানি সমাজের সাথে প্রয়োজনের সাথে আমি টুইস্ট করে দিতে পারি, ইঞ্জিনিয়ারিং করতে পারি। কি করতে পারি? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারি আমি লকে ব্যবহার করে। এই বিষয়টা এগুলো খারাপ দিক, মানে এটা ড্রব্যাক। নাম্বার ড্রব্যাক হচ্ছে জুডিশিয়ারিতে একটা আইন ব্যবস্থার মূল জায়গায় ওরা চিন্তা করে, এটার রুলকে আমি পুরোপুরি স্বীকার করলেও, জুডিশিয়ারির রুলকে পুরোপুরি স্বীকার করলেও এটাকে একেবারে মেইন জায়গায় না আনলে চলবে। কারণ লেজিসলেশন আধুনিক যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ইনস্ট্যান্টলি রাখতে পারে, যে কোনো ল তৈরি করতে হলে। কেমন সেই জিনিসটাকে এখানে স্বীকার করে না, লেজিসলেশনের অত্যন্ত বড় যে ভূমিকা রয়েছে সেটাকে তারা স্বীকার করে না। জুডিশিয়ারির রুলকে ওভার এক্সাজারেট করেছে, ওভার এমফাসাইজ করবে না, কি করেছে? এক্সাজারেট করেছে। জুডিশিয়ারির রুলকে অতিরঞ্জিত করেছে, জুডিশিয়ারির রুলকে কি করেছে? অতিরঞ্জিত করেছে। তিন নাম্বার হচ্ছে এটা ল বলতে মামলাকে বুঝিয়েছে। ল বলতে কি বুঝিয়েছে? মামলা। অর্থাৎ ও
মেশিনের শেষ শেষ যেখানে সেখান থেকে অর্থাৎ কোড যে ডিজাইন হলো নিচে ল বুঝতেছে কিন্তু লর এক্সিস্টেন্স তো আগে থেকেই ছিল এই লর এক্সিস্টেন্স কি যে দিন রাইট দিছে ওই দিন হয়েছে নাকি আগে হয়েছে তাহলে আগে থেকে আমি কি বলবো কোডের রাইটে যদি তুমি ল বলো তাহলে যে নিয়ম কানুন অনুযায়ী সে রাইটে দিছে ওগুলোকে আমি কি বলবো প্রশ্ন আসে না ওগুলো হলো ওগুলো তারপর কি তারপর হচ্ছে সে এদিক মানে ল হওয়ার জন্য ডিসপিউট প্রয়োজন আচ্ছা একটা ল হলো ওইটাতে কোনো ডিসপিউটই আসবে না ওটা কি ল হবে না একটা ল হলে সেটাতে কোনো মামলা হবে না ওইটা কি স্টিলে ল না ওইটা স্টিলে ল এই বিষয়গুলোকে সে মূল্যায়ন করছে তারপরে exaggerated human factor in judicial decision making ভ্যালু তোমার কাছে আছে সব সময় কাজ করতে পারবে না এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কোর এবং পেরিফেরি রাইট কোর এবং পেরিফেরি লয়ের পুরের মধ্যে অর্থাৎ এই জমিতে 90% কেসের মধ্যে ল ইজ সার্টেন তুমি যখন ডুবে যাচ্ছ তখন আমাদের প্রশ্ন হচ্ছে দিন নাকি রাত এই মধ্যে কি প্রশ্ন দেওয়া আছে যে এটা দিন আবার বৃষ্টি না আর আমরা চোখেও দেখতে পাচ্ছি আর আমাদের ডিমেনশিও নাই তাহলে আমি বুঝতে পারছি যে এটা কেউ যদি বলে এটা রাস্তা দেখো হবে ও যেগুলো বলছে এগুলো সত্য ও বলছে যে বিভিন্ন ধরনের পসিবিলিটি আছে কিন্তু বিভিন্ন ধরনের পসিবিলিটি আছে এখানে পেরিফেরিতে প্রান্তের মধ্যে কেন্দ্রের মধ্যে কোনো ধরনের ডাউট নাই তোমরা যে বলছো যে ইন্টারপ্রিটেশনের হাজার ধরনের পসিবিলিটি আছে এই হাজার ধরনের পসিবিলিটি বেশিরভাগ ক্ষেত্রে নাই কারণ ইন্টারপ্রিটেশনের প্রথম রুল কি তোমরা ক্লিয়ার করো ইন্টারপ্রিটেশনের প্রথম রুল হচ্ছে যখন শব্দ স্পষ্ট তখন তার গ্রামাটিক্যাল মিনিং অনুযায়ী ব্যাখ্যা এটা হচ্ছে যে ইন্টারপ্রিটেশন অফ ল এর প্রথম শব্দ কি যখন শব্দ স্পষ্ট তখন তার গ্রামাটিক্যাল মিনিং অনুযায়ী লিটারাল মিনিং অনুযায়ী অর্থটা নিতে হবে কি বলতে চাইছিলাম কি বললাম যে যখন শব্দের অর্থ স্পষ্ট তখন গ্রামাটিক্যাল এবং লিটারাল মিনিং অনুযায়ী ওই অর্থটা দিতে হবে তাহলে সেখানে কি কোনো সন্দেহ আছে সেখানে কোনো সন্দেহ আছে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন আমি পড়াইছি তো যদি কিছু মনে আছে ইন্টারপ্রিটেশন অফ ল এর একটা বেসিক শুরু কোথায় একটা শুরু হচ্ছে যে words reflect the intention of the legislature বুঝতে পেরেছো words reflect the intention of the legislature আমরা legislature intent এখানে মনে রাখতে হবে যে যখন একটা ল এর মিনিং হয় তখন কিন্তু কি জন্য এই লটা বানিয়েছিল পার্লামেন্ট কি বুঝিয়েছিল ইত্যাদি প্রশ্ন আসে কিন্তু ইত্যাদি প্রশ্নের মধ্যে আমরা কি প্রথমে ইন্টেনশন বুঝতে যাব আমরা মনে করব যে এই ওয়ার্ডগুলো যে লেখা হয়েছে সেগুলোই আইন প্রণেতাদের ইচ্ছা অভিব্যক্তি প্রকাশ অর্থাৎ এই শব্দগুলো থেকে আমরা বুঝে নিব সে কি বোঝাতে চেয়েছিল ওই যে একটা ক্ষেত্রে যখন এখানে এটা একদম স্পষ্ট হচ্ছে না তখন আমরা যাব যে পার্লামেন্টের বিতর্কের সময় কি বলেছিল পার্লামেন্টের বিতর্কের সময় কি কথা হয়েছিল এটা আমরা কখন যাব
হচ্ছে না, যখন তাহলে কি বুঝলাম? তাহলে বুঝলাম যে এটা লিটিগেশনকে উদ্বুদ্ধ করে, যে যখন লিটিগেশন হবে তখন আমরা ল পাবো, ব্যাপারটা সেরকম না। তারপরে ল বেশিরভাগ ক্ষেত্রে স্পষ্ট, খুব কম ক্ষেত্রেও স্পষ্ট, যে কম ক্ষেত্রেও স্পষ্ট তখন এই স্কুল অ্যাপ্লাই হয়। তাহলে এটা 10% স্কুল, কয় পার্সেন্টের স্কুল? 10%। 90% এর ব্যাপারে সে চেপে গেছে। 90% হচ্ছে গ্রে এরিয়া, স্পষ্ট। সে স্পষ্ট ক্ষেত্রে আমার জাজের রায়ের উপর নির্ভর করতে হচ্ছে না, জাজের রায়ের আগে ল স্পষ্ট। ওই 10% ক্ষেত্রে জাজের রায়ের জন্য আমার বসে থাকতে হচ্ছে। অর্থাৎ রুল অফ প্রেসিডেন্ট, আমরা তো রুল অফ প্রেসিডেন্টকে মেনে নিয়েছি, মেনে নিয়ে অর্থাৎ সুপ্রিম কোর্ট আইন করতে পারে, আমরা এটা বলছি। কখন করতে পারে সেটাও বলছি। কখন করতে পারে? যখন কোন একটা আইন সুস্পষ্টভাবে বিদ্যমান নাই, কিন্তু ওরা কি করছে? শব্দটাকে ওদেরকে দিয়ে দিয়েছে, জুডিশিয়ারিকে দিয়ে দিয়েছে, তুমি বলো। তো তুমি বলো কি এটা দিলে তো প্রথম মামলা হতে হবে। এখন বেশিরভাগ মামলা তো আমরা সামাজিকভাবে নিষ্পত্তি করে দিই, আমাকে সবগুলো নিয়ে কোর্টে যায়। এখানে একটা ঝামেলা হয়েছে, আমার কাছে আসছে যদি আমার ছাত্র ছাত্রী এরকম পরিস্থিতি হয়ে গেছে, তাহলে এটা মামলা করতে গেছে। এক লোক এক ছাত্রীকে এসে দেখা দিন আমাকে, অনেক স্মার্ট লোক দেখলাম, স্যার আপনার সাথে একটা কথা বলতে হবে, আমি ক্লাস থেকে একটু পেয়ে যাচ্ছি, পরীক্ষায় যাচ্ছি, এরকম বলছিলাম। বলি যে আসেন তাহলে ওখানে আমরা ছোট করে বলি স্যার নাম বলার সময় পরে আমি পরীক্ষার জন্য গেলাম, ওই ঘন্টা বসে আসলাম, অনেক স্মার্ট লোক দেখলাম। স্যার আপনি আমাকে একটা উপকার করতে পারেন? উপকার করতে পারি স্যার, আমি একটা কাজ করেছি, এখন আপনি চাইলে এটা ইয়ে করতে পারেন, সমাধান করতে পারেন। কি করছো? বলে স্যার আমি বিয়া খাইছিলাম, সব খাইছিলাম, তখন আপনার এক ছাত্রীকে আপনি মেসেজ দিচ্ছেন। ওই ছাত্রী আর নারী পুরুষ বাদী কি বলো? ওই ছাত্রী ওকে একেবারে শেষ করে দিল। তখন স্যার আমার একটা মেয়ে আছে, ওই লোক বলল স্যার আমার একটা মেয়ে আছে, আমার যদি এরকম মামলা হয়, আমার চাকরিতে চলে যাচ্ছে, একটা প্রাইভেট ব্যাংকের ম্যানেজার, সে 5 লাখ টাকা বেতন পায়, সে করতেছে আর তো মেয়েটাকে বললাম, মেয়েটাকে বললাম মেয়েদের তো এটা অ্যাকশনে বলছে, ওর একটা মেয়ে আছে, ঠিক আছে, ওর একটা মেয়ে আছে, ওর তো স্টিগমেটাইজ হয়ে যাবে, যদিও সে আসলে এত বলে স্যার বলে নাই, ও একেবারে বলছে তুমি কিভাবে বলে স্যার আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছিলাম, আমি কিন্তু সে আমাকে এই ভবনের চুক্তি বাবনে সে দিতে পরে অনেক ভালো হয়ে যা এবং সমাধান হয়ে গেছিল। এই আমাদের সমাধান আমরা কি করে যাই এটাকে আগে আর কি এই স্কুলের সমালোচনা কি
জাজ যে ল ডিসাইড করতে পারে এটা নিজেও একটা ল। তাহলে রুল অফ ল শুধু জাজ ডিসিশন দেওয়ার পরে সৃষ্টি হয় না, এই যে জুডিশিয়াল রিভিউ রুলটা নিজেও একটা ল, নিজেও একটা ল। কিন্তু এই স্কুল পড়লে মনে হবে কি ওর যা ইচ্ছা তাই লিখে দিতে পারে, ওইটাই ল করে কেমন। এখানে বলছে এই স্কুল লিগালিস্টিক নট রিয়ালিস্টিক। এই স্কুল লিগালিস্টিক কারণ লিগালিস্টিক মানে কি অনেকটা জুডিশিয়াল, অনেকটা আসলে ল হতে পারছে। কিন্তু রিয়ালিস্টিক কি এটা রিয়ালিটি রিয়ালিটি হচ্ছে লর অস্তিত্ব is independent of litigation and court decision। লয়ের অস্তিত্ব আলাদাভাবে আছে। ওকে, তাহলে আজকে এতটুকুই থাকলো। থ্যাংক ইউ স্যার। এখানে সি আমি এর একটু সমস্যা আছে, তুমি আজকে থেকে সি তাহলে তোমার কোনো সমস্যা না হয় হ্যাঁ ওটা ওকে হবে না। আমি সি এর এভাবে তৈরি করি মানে আমার সাথে সি এর Yeah.